প্রিয়াঙ্কা প্রত্যেক দিন পোলাও এবং মাংস খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। সে দিনে 3 বেলা করে পোলাও এবং মাংস ভাত খেতে পছন্দ করে। অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরে এবং রাত্রিবেলাতেও প্রিয়াঙ্কা পোলাও এবং মাংস ভাত খেয়ে থাকে। আর মাংসের মধ্যে প্রিয়াঙ্কার খাসির মাংস সবথেকে পছন্দ ছিল। আর একদিন প্রিয়াঙ্কা পরিবারের সঙ্গে তার ননদ টিনার বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। আর টিনা তার মায়ের বাড়ির পরিবারের জন্য, বিশেষ করে তার নতুন বৌদির জন্য পাঁঠার মাংস এবং ভাত রান্না করে। বৌদি, আমি শুনেছি বিয়ের পর থেকে তুমি নাকি মাকে প্রত্যেকদিন পোলাও আর মাংস রান্না করে খাওয়াচ্ছ। তবে আমি তোমার মতো অত ভালো রান্না করতে পারি না, তবু আমি তোমাদের সবার জন্য পাঁঠার মাংসের ঝোল আর ভাত রান্না করেছি, তোমরা সবাই খেয়ে নাও। পাঁঠার মাংসের ঝোলের সঙ্গে ভাত দেখে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে পাঁঠার মাংসের সঙ্গে একমাত্র পোলাও খেতেই পছন্দ করে। আর প্রিয়াঙ্কা কখনোই মাংসের সঙ্গে পোলাও ছাড়া সাদা ভাত কিংবা ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না। টিনা, তুমি হয়তো জানো না আমি মাংসের সঙ্গে শুধুমাত্র পোলাও খেতে ভালোবাসি। তাই তুমি ভাত রান্না করার আগে একবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারতে। আমি যদি জানতাম তুমি এরকম পাতি সাদা ভাতের সঙ্গে মাংসের ঝোল খাওয়াবে, তাহলে আমি তোমার বাড়িতে নিমন্ত্রণ খেতে কখনোই আসতাম না। প্রিয়াঙ্কার এমন কথা শুনে তার শাশুড়ি মা চমকি দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে। এ আবার কেমন ব্যবহার বৌমা? আমার মেয়ে কত সুন্দর করে ভাত আর মাংসের ঝোল রান্না করেছে, তুমি তবুও ওকে অপমান করছো। তুমি ভুলে যেও না, এটা কিন্তু আমার মেয়ের শ্বশুর বাড়ি। আমি একদমই ঠিক বলেছি। যখন আমার বিয়ে হয়েছিল তখন আপনার মেয়ে আর মেয়ে শ্বশুরবাড়ির পরিবারের সবাই একেবারে কবজি ডুবিয়ে আমাদের বাড়িতে গিয়ে পোলাও আর মাংস খেয়েছিল। আর এখন আমাকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে সাদা ভাত মাংসের ঝোল খাওয়ালে কথা তো শুনতে হবেই। আর হ্যাঁ, আপনাদের জেনে রাখা ভালো, আমি কিন্তু প্রত্যেকদিন মাংস আর পোলাও খেতে ভালোবাসি। এই শুনে টিনার খুবই খারাপ লাগে। আর টিনা তখনই তার বৌদির জন্য পোলাও বানাতে রান্নাঘরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সে গরম গরম পোলাও বানিয়ে নিয়ে আসে। কিন্তু সেই পোলাওয়ের স্বাদ প্রিয়াঙ্কার মোটেই পছন্দ হয় না। তাই সে কিছুটা পোলাও মাংস দিয়ে খেয়ে বাদবাকি পোলাও নষ্ট করে দেয়। তুমি তো দেখছি ভালো করে রান্নাও করতে পারো না টিনা। পোলাও রান্না করেছো নাকি ফেনা ভাত রান্না করেছো বোঝা মুশকিল। ইস, এত বিচ্ছিরি স্বাদের পোলাও আমি কোনোদিনও খাইনি। ছি, মাংসের ঝোলটাও খেতে ভালো হয়নি। এই বলে প্রিয়াঙ্কা খাবারের থালা ছেড়ে উঠে পড়ে। আর তার শাশুড়ি মা এবং স্বামী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। তাই তারা তখনই প্রিয়াঙ্কাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর প্রিয়াঙ্কার এরকম বাজে ব্যবহারের জন্য টিনাকে তার শ্বশুরবাড়ির পরিবারের কাছে খুবই বকা শুনতে হয়। আর অন্যদিকে প্রিয়াঙ্কা যখন তার বর এবং শাশুড়ি মায়ের সঙ্গে গাড়ি করে বাড়ি ফিরছে তখন, এই রাহুল, গাড়ি থামাও। ওই দেখো, ওই রেস্টুরেন্টে পোলাও আর মাংসের কম্বো মাত্র 199 টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষুনি গাড়ি থামাও। আমি ওই রেস্টুরেন্ট থেকে পোলাও আর মাংস কষা নিয়ে যাব আর বাড়িতে গিয়ে জমিয়ে খাবো, কারণ তোমার বোনের বাড়িতে খেয়ে আমার একটুও পেট ভরেনি। রাহুল তার বউকে পোলাও এবং মাংস খেতে বারণ করলে প্রিয়াঙ্কা রাহুলের কোনো কথাই শুনতে চায় না। তাই প্রিয়াঙ্কা জোর করে তার স্বামীকে গাড়ি থামাতে বাধ্য করে। রাহুল গাড়ি থামিয়ে দিলে প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে পোলাও এবং মাংস কম্বো কিনতে চলে যায়। পোলাও এবং মাংস কিনে গাড়িতে ওঠার পর প্রিয়াঙ্কা কিছুতেই লোভ সামলাতে পারে না। ইস, তোমার বোন যা পোলাও রান্না করেছিল তাতে আমি পোলাও আর মাংসের স্বাদ একেবারেই ভুলে গেছি। কিন্তু এই মাংস আর পোলাওয়ের গন্ধ পেয়ে মনে হচ্ছে এগুলো দারুণ খেতে হবে। দাঁড়াও, আমি আর লোভ সামনে রাখতে পারছি না। আমি এখন এই গাড়ির মধ্যে পোলাও আর মাংস খাবো। প্রিয়াঙ্কার কথা শুনে রাহুল এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর প্রিয়াঙ্কাকে তারা গাড়ির মধ্যে পোলাও খেতে বারণ করলেও প্রিয়াঙ্কা কোনো কথা শোনে না। সে গাড়ির মধ্যে বসেই পোলাও এবং মাংস খেতে শুরু করে। আর এভাবে চলন্ত গাড়ির মধ্যে পোলাও এবং মাংস খাওয়ার ফলে চারিদিকে পোলাও এবং মাংসের ঝোল ছড়িয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তার পোলাও এবং মাংস খাওয়া হয়ে গেলে সে গাড়ির জানালা দিয়েই মাংসের হাড়গুলো বাইরে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন রাহুল দেখে তার গাড়ির সিট একেবারে নোংরা হয়ে গেছে। এর ফলে রাহুল প্রিয়াঙ্কাকে বকাবকি করতে শুরু করে। আমি কি ইচ্ছা করে করেছি? এতে তোমার বোনের দোষ। ও কেন এরকম ভাবে নিমন্ত্রণ করলো? আমি তো ভাবলাম যে হয়তো রাজকীয় ভাবে পোলাও আর মাংস খাওয়াবে, কিন্তু তোমার বোন আজকে আমাকে যা খাবার খাওয়ালো আমার সারা জীবন মনে থাকবে। এভাবেই প্রিয়াঙ্কা তার ননদের উপর দোষ চাপিয়ে দেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর বাড়ির নতুন বৌমা প্রিয়াঙ্কা প্রত্যেক দিনই নিজের জন্য পোলাও এবং মাংস রান্না করে আর জমিয়ে পোলাও মাংস খায়।
তাকে তার শাশুড়ি মেয়ে এবং স্বামী হাজারবার করে বারণ করলেও প্রিয়াঙ্কা কোনো কথা শুনতে চায় না। এই চুমকি, আজকে আমার বৌমা সবার জন্য গরম গরম ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না করেছে। তাই আমার বৌমা বলল তোমাদেরকে একটু দিয়ে আসতে। এই নাও, তোমাদের জন্য আমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা নিয়ে এসেছি। তোমরা আজকে দুপুরবেলা খেয়ে নিও, কেমন? ঠিক এমন সময় সেখানে প্রিয়াঙ্কা চলে আসে আর সে ভাবে হয়তো মালতী দেবীর হাতে যে টিফিন আছে সেই টিফিনে গরম গরম পোলাও এবং মাংস কষা আছে, কারণ সে পোলাও এবং মাংস ছাড়া অন্য কিছু টের পায় না। তাই তখনই তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কা টিফিন কারিটা নিয়ে নেয়। কিন্তু সে যখন টিফিন খুলে দেখে তাতে খিচুড়ি এবং ইলিশ মাছ ভাজা আছে। এমা, মালতী কাকিমা, আপনার বৌমা মোটেই ভালো রান্না করতে পারে না। যদি ভালো রান্না করতে পারতো তাহলে আমাদের জন্য পোলাও আর মাংস রান্না করে পাঠাতো। আপনি এরকম রান্না নিয়ে এসেছেন, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। ছি, এরকম রান্না নিয়ে কেন আসেন বলুন তো, যেটা আমরা খেতেই পারবো না? এ আবার কেমন কথা? ইলিশ মাছের এখনকার দিনে কত দাম জানো? আর বর্ষাকালে সবাই তো ইলিশ মাছ ভাজা এবং খিচুড়ি খেতে পছন্দ করে। তোমার মতো কেউ প্রত্যেকদিন পোলাও আর মাংস ভাত খেতে পছন্দ করে না, বুঝেছো? হ্যাঁ, মালতী একদম ঠিক কথা বলেছে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলো না। তোমার যদি ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে সমস্যা হয় তাহলে খেও না, আমি খেয়ে নেব। কিন্তু তুমি এরকম ভাবে মালতীর বৌমাকে খারাপ কথা বলতে পারো না, কারণ মালতীর বৌমা যথেষ্ট ভালো রান্না করতে পারে। অন্যের বৌমার নামে প্রশংসা করতে আপনার খুব ভালো লাগে, কিন্তু আপনার বৌমা যে প্রত্যেকদিন আপনাকে এত টেস্টি পোলাও আর মাংস রান্না করে খাওয়াই, কোথায় তখন তো আমার প্রশংসা করেন না? আর মালতী কাকিমা, আপনি যে টিফিন কারিতে করে খাবার নিয়ে এসেছেন সেটা নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যান, কারণ আমরা কেউ এরকম খাবার খাবো না। আমি আমার শাশুড়ি মা আর স্বামীকে আমার হাতের পোলাও আর মাংস রান্না করে খাওয়াবো। এমন কথা শুনে মালতী কাকিমার ভীষণ পরিমাণে খারাপ লাগে, তাই সে তখনই সেই টিফিন কারি নিয়ে চলে যায়। তারপর থেকে সে আর কখনোই প্রিয়াঙ্কার শ্বশুরবাড়িতে কোনো খাবার নিয়ে আসে না। আর এদিকে প্রিয়াঙ্কা প্রত্যেক দিনই তার শাশুড়ি মেয়ে এবং স্বামীকে পোলাও এবং মাংস খেতে বাধ্য করে, কিন্তু রাহুল এবং তার মায়ের প্রত্যেক দিন এরকম পোলাও মাংস খেতে ভালো লাগে না। ফলে প্রিয়াঙ্কা সব পোলাও এবং মাংস একা একা খেয়ে নেয়। আর যতই দিন যেতে থাকে ততই প্রিয়াঙ্কারও বেশি করে পোলাও এবং মাংস পাগল হয়ে ওঠে। একদিন প্রিয়াঙ্কা বাজারে মাংস কিনতে গেছে, এমন সময় সে দেখে যে বাজারের একটা কোণে ভ্যান গাড়ি করে সবাইকে বিনা টাকায় পোলাও বিতরণ করা হচ্ছে। আর এরকম ফ্রিতে পোলাও বিতরণ করতে দেখে প্রিয়াঙ্কার ভীষণ পরিমাণে লোভ লাগে। তাই সে তাড়াতাড়ি করে মাংস কিনে পোলাও খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ে। উফ, আজকে বাইরে কি প্রখর রোদ উঠেছে, তারপর পোলাও খাওয়ার কত বড় লাইন। তবে আমি কিছুতেই হার মানবো না, আজকে ফ্রিতে পোলাও নিয়ে তবেই আমি বাড়ি যাব। আর বাড়িতে গিয়ে মাংস রান্না করে এই পোলাও দিয়ে মাংস খেয়ে নেব। এই বলে প্রিয়াঙ্কা ফ্রিতে পোলাও খাওয়ার জন্য আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। আর রোদে পড়ে তার গায়ের রং একেবারে কালো হয়ে যায়। আর বেশ অনেকক্ষণ পর যখন তার পোলাও নেওয়ার পালা আসে, তখন সে পোলাও নেওয়ার জন্য একটা বড় প্লাস্টিক দেয়, কিন্তু সেই বড় প্লাস্টিকে কেউ তাকে পোলাও দিতে চায় না। আমি আরো 1 ঘন্টা লাইনে দাঁড়াবো, কিন্তু এই বড় প্লাস্টিকে ভর্তি করে পোলাও নিয়ে তবেই বাড়িতে যাব। এই বলে প্রিয়াঙ্কা ফ্রিতে পোলাও খাওয়ার জন্য কমলবাবুর সঙ্গে ঝগড়া শুরু করে। আর কমলবাবু কিছুতেই প্রিয়াঙ্কার সঙ্গে ঝগড়া করে পেরিয়ে ওঠে না। তাই শেষ পর্যন্ত কমলবাবু বাধ্য হয়ে বড় বড় প্লাস্টিকে ভর্তি করে প্রিয়াঙ্কাকে পোলাও দিয়ে দেয়। আর প্রিয়াঙ্কা খুশি হয়ে সেই পোলাও নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু এরকম রোদে পড়ে প্রিয়াঙ্কা কালো দেখতে হয়ে যাওয়ায় তার শাশুড়ি মা তাকে দেখে ভয় পেয়ে যায়। কি ব্যাপার বৌমা, তুমি এতক্ষণ ধরে বাজারে কি করছিলে? আর তুমি এরকম রোদে পুড়ে কালো হয়ে গেছো কেন? আরে না না মা, বাজারে একটা জায়গায় ফ্রিতে পোলাও দিচ্ছিল, তাই সেই পোলাও নিতে গিয়ে আমি রোদে পুড়ে কালো হয়ে গেছি। এই বলে প্রিয়াঙ্কা রান্নাঘরে চলে যায় আর গরম গরম মাংস রান্না করে ফেলে। মাংস রান্না করার পর সে পোলাও দিয়ে মাংস পোলাও খেতে শুরু করে। আর এভাবেই খাওয়া দাওয়া হয়ে গেলে সে নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সত্যি সত্যি তার গায়ের রং পুড়ে একেবারে কালো হয়ে গেছে। তাই সে ডিট্যান প্যাক দিয়ে নিজের গায়ের রং পরিষ্কার করতে শুরু করে। কিন্তু সে যতই ডিট্যান প্যাক ব্যবহার করুক না কেন, তার মুখ আরো বেশি করে কালো হয়ে যেতে শুরু করে। কি ব্যাপার, আমি আমার মুখ এত পরিষ্কার করছি তবু আমার মুখ পরিষ্কার হচ্ছে না কেন? আমার গায়ের রং তো আরো বেশি কালো হয়ে যাচ্ছে। আমার ফর্সা গায়ের রং কালো হয়ে গেল কি করে? আমাকে দেখতে তো খুব খারাপ লাগছে। এই বলে প্রিয়াঙ্কা ভীষণ কান্নাকাটি করতে শুরু করে। যাও না যাও, বাইরে রোদে দাঁড়িয়ে ফ্রিতে পোলাও নিয়ে আসতে যাও। আর গরম গরম পোলাও মাংস খাও, তাহলে দেখবে তোমার গায়ের রং ফর্সা হয়ে যাবে। কিন্তু মা, আমি তো মাত্র 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, আর তাতে আমার গায়ের রং এতটা কালো হয়ে যাবে কেন?
এই বলে প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মায়ের সঙ্গে ডাক্তারের কাছে চলে যায়। আর ডাক্তারবাবু প্রিয়াঙ্কার স্কিনের পরীক্ষা করে বলে, দেখুন ম্যাডাম, আপনার স্কিন অত্যন্ত সেনসিটিভ, আর স্কিন সেনসিটিভ হওয়ার কারণে আপনি যতক্ষণ রোদে দাঁড়িয়েছিলেন তাতে আপনার চামড়ায় মেলানিন প্রোডাকশন অনেক বেড়ে গেছে। আর তারপর আমি যা শুনলাম আপনি প্রত্যেকদিন পোলাও আর মাংস খান, আর এই রোজ রোজ পোলাও মাংস খাওয়ার ফলে আপনার স্কিন এমনিতেই ভীষণ পরিমাণে অয়েলি হয়ে গেছে, তাই আপনি কালো হয়ে গেছেন। আপনি কেমন কথা বললেন ডাক্তারবাবু? আমি আমার জীবন ত্যাগ করে দিতে পারবো, কিন্তু পোলাও মাংস খাওয়া ছাড়তে পারবো না। এবার আমার কি হবে? প্রিয়াঙ্কা বাড়িতে এসে ফর্সা হওয়ার জন্য নানান রকম ওষুধ খেতে শুরু করে, কারণ সে পোলাও মাংস খাওয়া ত্যাগ করতে পারবে না। আর এরকম প্রত্যেকদিন পোলাও মাংস খেয়ে এবং তার সঙ্গে ফর্সা হওয়ার ওষুধ খেয়ে তার শরীরে এবার অন্যরকম প্রতিক্রিয়া দেখা দেয়, আর সে আগের থেকে আরো বেশি কালো হয়ে যায়। আর সে নিজেকে নিজে আয়নায় দেখতেই পারে না। তাই প্রিয়াঙ্কা যখন আবার ডাক্তারবাবুর কাছে যায়, তখন ডাক্তারবাবু প্রিয়াঙ্কাকে উল্টোপাল্টা বলে তাড়িয়ে দেয়। আমি তোমার ভালোর জন্য বলছি বৌমা, তুমি এবার পোলাও মাংস খাওয়া ছেড়ে দাও, আর ফর্সা হওয়ার ওষুধ খেতে হবে না তোমাকে, তুমি এমনিই দেখবে ফর্সা হয়ে যাবে। প্রিয়াঙ্কা না পেরে নিজের চেহারাগত এবং আকৃতিগত বৈশিষ্ট্য ফিরিয়ে নিয়ে আসার জন্য পরিবারের সকলের সঙ্গে সাধারণ খাবার খাওয়া দাওয়া করতে শুরু করে। আর বছর ঘুরতে না ঘুরতেই সে আবার আগের মতো সুন্দর ফর্সা এবং রোগা হয়ে যায়। আর এভাবেই প্রিয়াঙ্কা প্রতিদিন পোলাও এবং মাংস খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে সক্ষম হয়। ছোট বৌমা, যাও আজকে আমার জন্য ভাত ডাল আর মুরগির মাংসের ঝোল রান্না করো। দেখি আমার নতুন বৌমা কেমন রান্না করতে পারে, কারণ এখন থেকে রান্নার দায়িত্ব তোমাকেই নিতে হবে, কারণ তোমার বড় যা অর্ধেক দিন বাপের বাড়িতেই পড়ে থাকে। মা, আমাকে রান্না করতে বলবেন না, কারণ দেখুন না, বিয়ের আগে গায়ে হলুদের দিন আমি সিঁড়ি থেকে পড়ে গেছি আর আমার হাত মুচকে কেমন বেঁকে গেছে। ডাক্তার বলেছে এই ব্যান্ডেজ 1 মাসের আগে খোলা যাবে না, সুতরাং এখন 1 মাস কিন্তু আপনাকেই রান্না করতে হবে। ও হ্যাঁ, তাই তো, তোমার তো হাতে ব্যান্ডেজ করা আছে। ঠিক আছে বৌমা, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি তোমার জন্য ডাল ভাত আর মুরগির মাংসের ঝোল করে দিচ্ছি। উনি শুধু মুরগির ঝোল, ডাল আর ভাত রান্না করবেন? এরকম 3 পদের রান্না দিয়ে ভাত খাওয়া যায় নাকি? থাক, এখন কিছু বলবো না, আগে রান্না করুক, তারপর দেখা যাবে কি হয়। এখন থেকে যদি নিজের আসল রূপ দেখিয়ে ফেলি তাহলে পরে প্রবলেমে পড়ে যাব। এই ভেবে চন্দ্রিমা নিজের ঘরে আরাম করতে চলে যায়। আর ঠিক তখনই তাদের বাড়ির কাজের মেয়ে রত্না বাজার থেকে মাসকাবাড়ি দোকান বাজার করে নিয়ে আসে। আর সে পাঁঠার মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, পনির, শাকসবজি বিভিন্ন কিছু কিনে নিয়ে আসে। কমলা দেবীর ছেলে সাহিল যেহেতু সবসময় কাজে ব্যস্ত থাকে, তাই সে দোকান বাজার করতে পারে না। তাই রত্না 1 মাসের বাজার করে নিয়ে এসে দেয়। এই যে দিদি, আপনাদের মাছ, মাংস, ডিম, পনির, দুধ, বিভিন্ন রকম শাকসবজি নিয়ে এসে দিলাম। আর 1 মাস কিন্তু আমি বাজারে যেতে পারবো না, কারণ এখন খবরে দেখাচ্ছে ভীষণ বৃষ্টি হবে। এই বৃষ্টিতে প্রত্যেকদিন বাজারে গেলে বৃষ্টিতে ভিজে আমার শরীর খারাপ করবে। আর হ্যাঁ, এখন আমি চললাম, অন্য বাড়িতে আমার কাজ আছে। ঠিক আছে, যা। আর আমি তোকে 1 মাসের আগে বাজারে যেতেও বলছি না, সব সময় শুধু মুখ শোনাই, বোঝাই যায় না কে কাজের দিদি, আমি না ও। এই শুনে রত্না মুখ ঘুরিয়ে অন্য বাড়িতে কাজ করতে চলে যায়। আর কমলা দেবী রান্নাঘরে গিয়ে সবার জন্য ডাল ভাত এবং মুরগির মাংসের ঝোল রান্না করে ফেলে। তারা যখন দুপুরবেলা সকলে খেতে বসে, সেই সময় কমলা দেবী নিজের বৌমাকে ভালোবেসে ডাল ভাত এবং মুরগির মাংসের ঝোল পরিবেশন করে, কিন্তু সে তখনও জানে না তার কপালে বিপদ অপেক্ষা করে আছে। কি ব্যাপার নতুন বৌমা, আজকে আমি তোমার জন্য রান্না করলাম, কিন্তু তুমি চুপ করে বসে আছো কেন? আমার হাতে রান্না কেমন হয়েছে বলো, আর তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও, না হলে তো ঠান্ডা হয়ে যাবে খাবারগুলো। তোমার হাতে কি ব্যথা? আমি তোমাকে খাইয়ে দেব। না না, আপনাকে অত কিছু করতে হবে না। আসলে আপনি তো শুধুমাত্র ডাল ভাত আর মুরগির মাংসের ঝোল রান্না করেছেন, তাই আমি এই 2 রকমের পদ দিয়ে কিভাবে ভাত খাবো সেটাই বুঝতে পারছি না। কারণ আমি যখন বাপের বাড়িতে খাবার খেতাম তখন অনেক কিছু দিয়ে ভাত খেতাম। ও আচ্ছা, আসলে আমি তো এই ব্যাপারে জানি না, তাই আমি তোমার জন্য 2 রকমের পদ রান্না করেছি। তুমি যদি বলো তাহলে আমি তোমাকে আবার শাক ভাজা করে দিতে পারি। 3 রকমের পদ হোক কিংবা 2 রকমের, মাত্র 19 আর 20 তো তফাৎ। না না, শুধুমাত্র শাক ভাজা দিয়ে খাওয়া যায় নাকি? আর আমি এরকম 2 রকম বা 3 রকম পদ দিয়ে ভাত খাই না। আমি যখন খাই তখন 20 রকমের তরকারি দিয়ে ভাত মেখে খাই। আর আমি সকালবেলা দেখেছি রত্না দিদি বাজার থেকে অনেক মাছ, মাংস, ডিম, পনির আর বিভিন্ন রকমের সবজি নিয়ে এসেছে, তাই আপনি আমাকে 20 রকমের পদ রান্না করে দিন।
শাশুড়ি মা নতুন বৌমার মুখে এরকম কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে। কারণ কোনো মানুষ যে 20 রকমের পদ দিয়ে খাবার খেতে পারে সেটা কমলা দেবীর ধারণা থাকে না। তাই সে কিছুতেই নতুন বৌমার জন্য 20 রকমের পদের তরকারি রান্না করতে চায় না। কিন্তু সে নতুন বৌমাকে মুখের উপর নাও বলতে পারে না। আর এমন সময় কমলা দেবীর বড় বৌমা মালতী বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার মা, তুমি আর তোমার নতুন বউ বসে বসে একা একা ভাত ডাল খাচ্ছ, আর আমাকে একবারও ফোন করলে না? আমি কবে থেকে বলছি যে আমি মাস্টার শেফ মেডেল জিতে নিয়ে এসেছি, কিন্তু তবুও আমার ছোট যা আমার হাতে রান্না খেতেই চায় না, কেন বলুন তো? আচ্ছা আপনারা বসুন, আমি এখনই আপনাদেরকে রান্না করে খাওয়াবো। মালতীর কথা শুনে তার শাশুড়ি মা এক সুবর্ণ সুযোগ পেয়ে যায়। তাই সে মালতীর কথা শুনে জোরে জোরে হেসে ওঠে। কারণ এখন আর তাকে 20 রকমের তরকারি রান্না করতে হবে না, কারণ সেই দায়িত্ব গিয়ে পড়ে মালতীর ঘাড়ে। আর বড় বৌমা কেন যে এখন বাপের বাড়ি থেকে ফিরে এসেছে সেটা নিয়ে একটু পরেই মালতী মাথা চাপড়াতে শুরু করবে। এই তো বড় বৌমা, আজকে সুযোগ চলে এসেছে। আজকে তোমার হাতে রান্না আমার নতুন বৌমা খাবে। তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়ো। আর তুমি তো অর্ধেক দিন বাপের বাড়িতেই পড়ে থাকো, তাই তো আমার ছোট বৌমা তোমার হাতে রান্না খাওয়ার সুযোগ পায়নি। তবে আজকে আমার ছোট বৌমা যা যা বলছে তুমি সব রান্না করে দাও, তাহলে আজকে তোমার রান্না করে খাওয়ানোর মনের ইচ্ছাটাও পূরণ হবে। মালতীর একগাল হাসি দেখে কমলা দেবী মনে মনে তার উপর কটাক্ষ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নতুন বৌমা যখন 20 রকম পদের নাম বলতে শুরু করে তখন মালতী কোথায় পালাবে বুঝে উঠতে পারে না, কিন্তু তার কাছে কোনো উপায় থাকে না। মাস্টার শেফ বলে কথা, আর সে সারা পাড়াতেই নিজের রান্নার গুণগান করে বেড়ায়। তাই এখন সে রান্নার হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না। দিদি, তুমি আমার জন্য মটর ডাল, চিকেন কষা, মটন কষা, পনিরের রেজালা, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেটকি মাছের পাতুরি, পোলাও, মাংস, চাটনি, পাঁপড়, আর তার সাথে ডিম, ভাপা ইলিশ মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ি ভাজা, আলু ভাজা, খিচুড়ি, পায়েস, আমের চাটনি, কুলের চাটনি আর রসগোল্লা সবকিছু রান্না করে নিয়ে এসো। যাও। তোমার পেট নাকি গুহা? তুমি একসঙ্গে 20 রকম তরকারি খাবে? মানে আমি বলতে চাইছি একসাথে এতগুলো রান্না করা যায় নাকি? ওমা, আমি এতগুলো খাবার রান্না করতে পারবো না। আপনি ইচ্ছা করেই আমাকে ফাঁসিয়েছেন, তাই তো? কেন? তুমি তো মাস্টার শেফ, আর তোমার প্রোগ্রামে আমি দেখেছি তোমাকে একসঙ্গে অনেকগুলো রান্না করতে হয়, তাই তোমার তো কোনো অসুবিধা হবার কথা নয়। যাও, রান্নাঘরে ঢুকে পড়ো আর ভালো করে 20 রকমের পদ রান্না করে নিয়ে এসো। যাও যাও। আর তাড়াতাড়ি করে 20 রকমের পদ রান্না করার জন্য সে রান্নাঘরে ঢুকে পড়ে। আর সে কিছুক্ষণের মধ্যেই 2 রকমের তরকারি রান্না করে চন্দ্রিমাকে খেতে দেয়। আর চন্দ্রিমা সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে। আর অদ্ভুতভাবে চন্দ্রিমা 2 মিনিটের মধ্যেই সেই 2 রকমের তরকারি খেয়ে শেষ করে দেয়। বাহ দিদি, দারুণ দারুণ, আমার 2 মিনিটের মধ্যে 2 রকমের তরকারি খাওয়া হয়ে গেছে। এবার তুমি আমাকে চিংড়ি মাছের মালাইকারি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে নিয়ে এসে খাওয়াও। তোমার চোখের সামনে আমি আবার 2 মিনিটে 2 রকমের তরকারি খেয়ে নেব। চন্দ্রিমার মুখে এরকম কথা শুনে মালতী একেবারে আকাশ থেকে পড়ে। সে আবার দৌড়ে রান্নাঘরে চলে যায় আর নতুন বৌমাকে 2 রকমের তরকারি রান্না করে নিয়ে এসে দেয়। আর এভাবেই দেখতে দেখতে 10 মিনিটে চন্দ্রিমা 10 রকমের তরকারি খেয়ে ফেলে। আর তাকে এরকম রাক্ষসের মতো খেতে দেখে কমলা দেবী চেয়ার থেকে পড়ে যায়। আপনি এই পিসটাকে কোথা থেকে নিয়ে এসেছেন মা? আমি আর আপনার রাক্ষস বৌমাকে 20 মিনিটে 20 রকমের তরকারি খাওয়াতে পারবো না। আপনি এবার আপনার বৌমাকে পরিবেশন করে খাওয়ান। আমার শিক্ষা হয়ে গেছে। বাপরে বাপ, আমি চললাম আমার ঘরে, আমার কোমরে ব্যথা হয়ে গেল। এই বলে মালতী রান্না বান্না ফেলে রেখে দৌড়ে পালায়। চন্দ্রিমা এবার তার শাশুড়ি মাকে বিরক্ত করতে শুরু করে। কমলা দেবী উপায় না পেয়ে চন্দ্রিমাকে খাবার পরিবেশন করতে শুরু করে। সে রান্নাঘর থেকে একবার খাবার টেবিলে আর একবার খাবার টেবিল থেকে রান্নাঘরে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। আর চোখের নিমিষেই নতুন বৌমা 20 মিনিটের মধ্যে 20 রকম তরকারি খেয়ে ফেলে। আর অন্যদিকে শাশুড়ি মা বাড়ি বাড়ি খাবার নিয়ে আসতে গিয়ে একেবারে উল্টে পাল্টে ধপাস করে পড়ে যায়। হায় হায় কপাল, এ আমার কি অবস্থা হলো! হে ঈশ্বর, তুমি কোথা থেকে এই বৌমাকে আমার কপালে জুটিয়েছো? আমি যদি আগে জানতাম নতুন বৌমা 20 মিনিটে 20 রকম তরকারি খায়, তাহলে আমি জীবনে একে বউ বানিয়ে নিয়ে আসতাম না। এভাবেই নতুন বৌমার খাওয়া হয়ে গেলে সে হাত মুখ পরিষ্কার করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর কমলা দেবীকে রান্নাঘর থেকে শুরু করে মেঝেতে পড়ে থাকা খাবার সমস্ত কিছুই পরিষ্কার করতে হয়।
আর বড় বৌমা মালতী সবকিছু লুকিয়ে লুকিয়ে ভয়ের চোটে দেখতে থাকে। এভাবেই প্রত্যেকদিন নতুন বৌমা 20 মিনিটের মধ্যেই 20 রকমের তরকারি দিয়ে ভাত খেতে থাকে। তাদের খাবার দাবারের ভান্ডার শেষ হয়ে যায়। এ কি বড় দিদিমণি, তুমি সবেমাত্র বাপের বাড়ি থেকে ফিরে সব খাবার খেয়ে নিলে নাকি? তোমাদের ফ্রিজ এরকম ফাঁকা হয়ে পড়ে আছে। এই তো 5 দিন আগেই আমি মাসকাবারি মাছ, মাংস, ডিম, পনির, বিভিন্ন রকমের শাকসবজি কিনে দিয়েছিলাম, আর তুমি এই কদিনে রাক্ষসের মতো সব খেয়ে ফেললে। এই শোন রত্না, কাজের লোক কাজের লোকের মতো থাকবি, আর আমি এত খাবার খেতে যাব কেন? তো ছোট দিদিমণি মানে সাহিল দাদা বাবুর বউ 20 মিনিটে 20 রকম তরকারি গিলে নেয়, আর সেই জন্যই সব খাবার শেষ হয়ে গেছে। আর যা এখন বাজার থেকে আবার মাসকাবারি তরকারি, সবজি, মাছ, মাংস কিনে নিয়ে আয়। আবার বাজারে যেতে হবে শুনে রত্না কিছুতেই বাজারে যেতে চায় না। এর ফলে তাকে আবার বেশি টাকা দিয়ে বাজার করার জন্য পাঠাতে হয়। কিন্তু বাজারে গিয়ে রত্না সমস্ত মুদির দোকান থেকে শুরু করে বাজারের দোকানে রটিয়ে ফেলে যে কমলা দেবীর ছোট বৌমা 20 মিনিটে 20 রকম তরকারি খেতে পারে। আর সবাই এরকম রসালো গল্প পেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করে। আর একদিন যখন মালতী এবং চন্দ্রিমা দুই যা মিলে বাজার করতে যায়, সেই সময় 20 পুরো একেবারে 20 মাল। 20 মানে 20, 20 মানে 20। এরকম ভাবে মুদির দোকানের লোক চন্দ্রিমাকে পেছন থেকে খেপাতে শুরু করে। আর চন্দ্রিমা ভালো করে বুঝতে পারে যে সে 20 মিনিটে 20 রকম তরকারি খায় বলে তাকে এরকম ভাবে কথা শুনতে হচ্ছে। তাই চন্দ্রিমা তখনই প্রতিবাদ করতে শুরু করে। আপনি আমাকে এরকম ভাবে কথা শোনাতে পারেন না। আপনি কি করে জানলেন হ্যাঁ আমি 20 মিনিটে 20 রকমের তরকারি খাই? নিশ্চয়ই আমার বড় যা আপনাকে বলেছে, তাই তো? দিদি, তুমি সারা পাড়ায় এই কথাটা রটিয়ে দিলে, তাই তো? আমার বইয়েই গেছে তোমার নামে কথা রটাতে। আমার মনে হয় ওই কাজের দিদি রত্নাই দোকানে দোকানে তোমার নামে বলে বেরিয়েছে যে তুমি এরকম 20 মিনিটে 20 রকম তরকারি খাও। আর যা করেছে বেশ করেছে। তুমি কেন এরকম রাক্ষসের মতো 20 মিনিটে 20 রকমের তরকারি খাবে? শুনুন বৌদি, আমার দোকানে একদম ঝগড়া করবেন না, কারণ আমার কাস্টমাররা তাতে পালিয়ে যাবে। আপনার বাড়ির ঝামেলা বাড়িতে গিয়ে বলুন। আর আমি কেন আপনাকে খেপাতে যাব? একটা নতুন গান বেরিয়েছে না 20, সেই জন্যই তো আমি গানটা গাইছিলাম আর কি। এভাবেই দোকানের মালিক দুই বৌমাকে তার দোকান থেকে তাড়িয়ে দেয়, কারণ এখনো তার কাছে অনেক টাকা বাকি পড়ে আছে। তাই সেই মুদির দোকানের মালিক এরকম ভাবেই তার টাকার বদলা তুলে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন চন্দ্রিমা হাতে ব্যান্ডেজ বেঁধে কখনো শাশুড়ি মাকে দিয়ে, কখনো বা বড় জাকে দিয়ে 20 রকমের তরকারি রান্না করিয়ে নেয়। আর নিজে একা একা 20 মিনিটের মধ্যেই সেই 20 রকমের তরকারি খেয়ে নেয়। একদিন, মা অনেক হয়েছে, আমি আর এরকম অত্যাচার সহ্য করতে পারবো না। আপনার ছোট ছেলের টাকা শেষ হয়ে যাচ্ছে, আপনার বড় ছেলের টাকা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ছোট বৌমার 20 মিনিটে 20 রকম তরকারি খাওয়ার অভ্যাস যাচ্ছে না। ইয়ার কি নাকি? আর প্রত্যেকদিন হাতে ব্যান্ডেজ বেঁধে আছে যাতে রান্না বান্না করতে না হয়। হ্যাঁ বড় বৌমা, আমারও ভীষণ অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যদি এখন ওকে কিছু বলি তাহলে তো ও কাঁদতে কাঁদতে নিজের বাবা মাকে নালিশ করবে, তখন তো আমরা আবার বিপদে পড়বো। তাই তুমি একটা বুদ্ধি বের করো, যে করেই হোক ওকে শায়েস্তা করতেই হবে। মালতী এবার তার ছোট জাকে শায়েস্তা করার জন্য তার পেটুক ভাই বিমলকে খাওয়া দাওয়া করার জন্য বাড়িতে নিমন্ত্রণ করে। বিমলকে টেবিলে বসিয়ে রেখে মালতী যখন তার ছোট জাকে 20 রকমের তরকারি পাতে সাজিয়ে দেয়, সেই সময় বিমল কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না। তাই বিমল একেবারে চন্দ্রিমার খাবারে ঝাঁপিয়ে পড়ে। আর চন্দ্রিমা যেমন 20 মিনিটে 20 রকম তরকারি খায়, বিমল সেরকম 20 সেকেন্ডে 20 রকমের তরকারি খেয়ে ফেলে। একি তুমি এত কম সময়ের মধ্যে এত রকমের তরকারি খেয়ে নিলে কি করে? তুমি তো ভীষণ রাক্ষস। এই দিদি, তোর ছোট জামাকে রাক্ষস বলছে কেন রে? আমাকে খাবার দাবার খেতে নেমন্তন্ন করে যদি এরকম ভাবে তোর অপমান করিস, তাহলে কিন্তু আমি রাগের চোটে আরো বেশি বেশি খাবার খাবো। এই বলে বিমল আবার চন্দ্রিমা থালা থেকে সব মাছ, মাংস, ডিম, পনির এবং যা যা তরকারি ছিল সমস্ত কিছু খেয়ে শেষ করে দেয়। বিমল এভাবে রাত দিন খাওয়া দাওয়া করে তাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর ছোট যা যখন নিজের পাতে 20 রকমের তরকারি দিয়ে ভাত খেতে যাবে, তখনই মালতী চন্দ্রিমাকে বিমলের নাম শুনিয়ে ভয় দেখায়। এর ফলে চন্দ্রিমা ভয় পেয়ে যায়, কারণ মালতী বলে চন্দ্রিমা যদি এরকম 20 রকমের তরকারি খায় তাহলে সে আবার তার ভাইকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করবে। সেই ভয়ে চন্দ্রিমা 20 মিনিটের মধ্যে এরকম 20 রকমের তরকারি খাওয়ার অভ্যাস ত্যাগ করে। আর এভাবেই সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।